বেশিরভাগ স্টুডেন্ট এটা ভাবে যে প্রতিসরণ মানে হচ্ছে কঠিন অঙ্ক, বড় বড় সব ডেরিভেশন, অনেক বড় বড় ফর্মুলা। কিন্তু সত্যি কথা বলতে তোমাদেরকে বোঝানোর স্টাইলটাকে কঠিন করা হয়েছে, তোমাদের সামনে জিনিসটাকে কঠিনভাবে রাখা হয়েছে, সেজন্য তোমরা জিনিসটাকে কঠিনভাবে নাও। আজকের এই ক্লাসে আমি টপিক ওয়াইজ তোমাদেরকে প্রবলেমগুলো সলিউশন করাবো। ওই প্রবলেমগুলো তোমরা প্র্যাকটিস করো, ওই টাইপের কোশ্চেনগুলোকে তোমরা প্র্যাকটিস করতে থাকো। দেখো ওই টাইপের কোশ্চেনই তোমাদের সামনে আসবে পরীক্ষাতে। এখানে যতগুলো কোশ্চেন করানো হয়েছে ততগুলো কোশ্চেন কিন্তু তোমরা প্র্যাকটিস করো, এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করো। প্রত্যেকটা টপিক থেকে আমি কোশ্চেন নিয়েছি, ইচ অ্যান্ড এভরি টপিক। একটা টপিকও আমি বাদ দিইনি, সিঙ্গেল একটা টপিকও বাদ দিইনি। টপিক ওয়াইজ করলে তোমাদের কনফিডেন্সটা বুস্ট হবে। আজকে এই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ডেরিভেশন এই পুরো ক্লাসটাই আমি কোনো ডেরিভেশন রাখছি না, ডেরিভেশনের জন্য আলাদা ওয়ান শট আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমার ডেরিভেশনটা দেখে নিও। আমাদের আগামীটাকে তৈরি করতে হবে, আগামীটা কিন্তু এক রাতে আসে না। আর এই জন্য আমি তোমাদের পাশে সবসময় আছি। এই যে প্রতিসরণ বলে চ্যাপ্টারটা আছে, এই প্রতিসরণ চ্যাপ্টারে প্রথম আমরা পড়বো প্রতিসারাঙ্ক এর ব্যাপারে, ঠিক আছে? প্রতিসারাঙ্ক, এবং এর ওপরেও পরীক্ষায় কোশ্চেন এসেছে। প্রতিসারাঙ্ক দু প্রকারের হয়, প্রতিসারাঙ্ক দু প্রকারের হয়। একটা হচ্ছে পরম প্রতিসারাঙ্ক, একটা হচ্ছে পরম প্রতিসারাঙ্ক, আর একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারাঙ্ক। পরম প্রতিসারাঙ্ক আর একটা হয় আপেক্ষিক প্রতিসারাঙ্ক। কি বলা হয়? আপেক্ষিক প্রতিসারাঙ্ক। এই দুটো ভাগে আমরা প্রতিসারাঙ্ককে এই চ্যাপ্টারে দেখব। আর এই প্রতিসারাঙ্ক এই জিনিসটা কিন্তু এই চ্যাপ্টার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। পরম প্রতিসারাঙ্ককে জাস্ট মিউ দিয়ে প্রকাশ করা হয়, আর আপেক্ষিক প্রতিসারাঙ্ক মানে একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক এরকম বলা হয়। সেটাকে বলা হয় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, এবং সেটাকে এ মিউ বি বলা হয়। এই যে সাইনটা দেখতে পাচ্ছ বা সিম্বলটা দেখতে পাচ্ছ, এই সিম্বলটাকে বলা হয় মিউ। এই যে মিউ, এই দুটোর ক্ষেত্রে এটা লেখা যায় সাইন আই বাই সাইন আর। এটা হচ্ছে স্নেলের সূত্র। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি উপরে থাকবে সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, বোঝা গেল? দুটো ক্ষেত্রে আমরা সাইন আই বাই সাইন আর লিখতে পারবো। এবার শোনো, এই যে মিউ, এই মিউ সমান আমরা এটা লিখি যে সি বাই ভি। সিটা কি? আলোর বেগ। মিউটা কি? যে মাধ্যমের মধ্য দিয়ে আলোটা যাচ্ছে সেই মাধ্যমের মধ্যে আলোর বেগ। আর মিউটা কি? যেই মাধ্যমে আলোটা যাচ্ছে সেই মাধ্যমে প্রতিসারাঙ্ক। এবার সি সমান আমরা কি লিখি? মিউ ইন্টু ল্যামডা। যেহেতু এটা শূন্য মাধ্যমে আলোর বেগ, তাই এখানে নট লিখে দিলাম, শূন্য লিখে দিলাম। এবং যেটা ভি আছে, ভিটা সেই মাধ্যমের মধ্যে যদি লিখি তাহলে সেখানে মিউ আর এখানে ল্যামডা ইন্টু এম লিখে দিলাম, মিডিয়াম। এবার মিউ মিউ যদি কেটে যায় তাহলে মিউ সমান ল্যামডা নট আর এখানে ল্যামডা এম। এই সূত্রটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এই সূত্রের ওপরে কিন্তু আমাদের যেই মেনে কোশ্চেন এসে থাকে, এই সূত্রটা বুঝা গেল? এই সূত্রটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার শোনো, এই যে এ মিউ বি আছে, এই এ মিউ বিটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি মিউ বি বাই মিউ এ, এরকম ভাবে লেখা যায়, বা 1 বাই আকারে লেখা যায় বি মিউ এ। ঠিক আছে, এইটা ভাঙার নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে, এইভাবে আমি এই এ মিউ বিটাকে ভেঙে রাখতে পারি। আর একটা সূত্র কি? আর একটা সূত্র হচ্ছে সি সমান এন ল্যামডা। এনটা কি? এনটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কিন্তু পরিবর্তন হয় না, কম্পাঙ্ক কিন্তু সোর্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আর ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, আর সিটা কি? সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলো বেগ, সেটা আমি আর লিখলাম না। ছোট্ট পারে একটা টপিক পড়লাম। এবার এই টপিকের উপরে কি কি প্রশ্ন আমরা পরীক্ষায় ফেস করতে পারি সেটা দেখি, চলো। তো এই টাইপের কোশ্চেন গুলো করার জন্য আমরা কি করব? ছবি আঁকবো। ঠিক আছে, ছবি এঁকে এই টাইপের কোশ্চেন গুলো খুবই সহজে সলিউশন করা যায়। এবার ছবি আমরা আঁকি। তাহলে আমরা কি জানি? প্রতিসরণের সময় আলোক রশ্মিটা যদি এইখানে আসে, ঠিক আছে, এইবার এইখানের পর কি বলা হচ্ছে শোনো, একটি আলোক রশ্মি কাঁচের ব্লকে এমন ভাবে আপতিত হলো। তার মানে আলোক রশ্মিটা প্রথমে কোথায় ছিল? এটা বায়ুতে ছিল আলোক রশ্মিটা, তাই না? তারপরে আলোক রশ্মিটা কিসে এলো? কাঁচ, মানে হচ্ছে কাঁচে এলো, মানে ঘন মাধ্যমে এলো। তাহলে ঘন মাধ্যমে যদি আসে, এবং কিছুটা আলোক রশ্মি অবশ্যই এখানে কিন্তু প্রতিফলিত হয়েছে, কিছুটা আলোক রশ্মি আমাদের প্রতিফলিত হয়েছে। এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি, আর এটা প্রতিসৃত আলোক রশ্মি। তাহলে আপতিত আলোক রশ্মি যেই কোণটা করে অভিলম্বের সাথে সেই কোণটা আর, আর এই কোণটা প্রতিফলনের সূত্র অনুসারে এই কোণটাও আমাদের আই হবে। আচ্ছা, এবার এই কোণটা তাহলে কি হবে? এটা হচ্ছে রিফ্র্যাকশন অ্যাঙ্গেল, প্রতিসরণ কোণ, এটা আই। এবার পরীক্ষায় যেটা বলেছে প্রতিফলিত রশ্মি মানে এই রশ্মিটা, আর প্রতিসৃত রশ্মি এই রশ্মিটা, এই রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে এই পুরোটার মধ্যবর্তী কোণ বলা হয়েছে 90 ডিগ্রি। তার মানে আমরা এটা লিখতে পারি কি? আই
প্লাস আর প্লাস 90 ডিগ্রি এটা সমান 180 ডিগ্রি। দেখো দেখিনি আই প্লাস 90 প্লাস আর, তার মানে এই অভিলম্বটার কোণ হয়ে যাচ্ছে না, অভিলম্বটার সরলরেখাটার কোণ। তার মানে আই প্লাস আর এটা সমান আমরা 90 ডিগ্রি লিখতে পারি এবং আর সমান আমরা 90 মাইনাস আই লিখতে পারি। এবার বলেছে আপতন কোণ ও কাচের প্রতিসারঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। দেখো মিউ সমান আমরা কি লিখি সাইন আই আর নিচে থাকে সাইন আর। কি বললাম আপতন কোণ ও কাচের প্রতিসারঙ্ক, আপতন কোণ কোনটা আই, প্রতিসারঙ্ক কোনটা মিউ, তো এদের দুজনের মধ্যে আমাকে সম্পর্কটা নির্ণয় করতে হবে। তার মানে আমি নিচে আমি উপরে সাইন আই লিখলাম আর নিচে সাইন আর এর জায়গাতে আমি 90 মাইনাস আই লিখতে পারি না, তাহলে 90 মাইনাস আই লিখে দিলাম ব্র্যাকেটে। এবার দেখো সাইন 90 মাইনাস থিটা এটা সমান কি হয় জানো, কস থিটা হয়। ঠিক আছে, তার মানে এই সাইন বাই এখানে কি আসবে কস, তাহলে উপরে আছে আমাদের সাইন আই আর নিচে আমাদের এলো কস আই, তার মানে এটা কি হয়ে গেল ট্যান থিটা। তার মানে মিউ সমান আমাদের কি এলো ট্যান থিটা, এটা না এটা ট্যান আই হবে। ঠিক আছে, এটা আমাদের ট্যান আই হবে, মিস্টেকে হয়ে গেছে, এটা হবে আমাদের ট্যান আই, এটাও কি হবে ট্যান আই। এবং এটাই তো আমাদের কোশ্চেন চেয়েছে, এদের দুজনের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, আমরা সম্পর্ক দেখে দিলাম। ভালো একটা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন যা এখানে করাবো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন। নেক্সট কি কোশ্চেন এসছে এখান থেকে দেখো, এইটা এসছে 2006 সালে, বলা হচ্ছে কাচের পরম প্রতিসারঙ্ক, কাচের পরম প্রতিসারঙ্ক তার মানে মিউ অফ গ্লাস। দেখো জি মানে হচ্ছে গ্লাস, ঠিক আছে, জি মানে হচ্ছে গ্লাস, এ মানে হচ্ছে এয়ার আর ডাব্লু মানে হচ্ছে ওয়াটার। ঠিক আছে, এইগুলো আমরা ব্যবহার করি শর্ট ফর্মে। এবার কাচের পরম প্রতিসারঙ্ক মানে হচ্ছে মিউ জি, সেটাকে বলা হচ্ছে 3/2, আর জলের প্রতিসারঙ্ক মিউ ডাব্লু সেটাকে বলা হচ্ছে 4/3। এবার বলছে জল সাপেক্ষে কাচের, তাহলে জল সাপেক্ষে কাচের মানে ডাব্লু মিউ জি, এটা কি তো বলে 1 নম্বর মাধ্যমে সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসারঙ্ক একটু আগে বললাম। তাহলে প্রথমে ডাব্লু আছে মানে ওয়াটার আছে, তাহলে ওয়াটারের সাপেক্ষে কাচের এবং সেটাই চেয়েছে জল সাপেক্ষে কাচ। এবার কি বললাম এটা উপরে যাবে, মিউ জিটা উপরে যায় আর মিউ ডাব্লুটা নিচে আসে। এবার মিউ জির মান কত 3/2 ইনটু, আচ্ছা এই মিউ ডাব্লুর মান কত 4/3, তার মানে এখানে 4 হবে উপরে 3 হবে, তার মানে এটার উত্তর হচ্ছে 9/8। এটা আমাদের 1 নম্বর উত্তর। 2 নম্বর কোশ্চেন আছে কাঁচ সাপেক্ষে জল, কাঁচ মানে গ্লাস, গ্লাস সাপেক্ষে ওয়াটার, ওয়াটার এটা সমান আমরা কি লিখতে পারি 1/w মিউ জি লিখতে পারি। দেখো এখানে আমি লিখে দিলাম এই যে এ মিউ বিটাকে 1/b মিউ এ লেখা যায়, তাহলে জি মিউ ডাব্লুটাকে 1/w মিউ জি লেখা যায়। তার মানে এটা কি আসবে 1/9/8 এবং এটা কত আসবে 8/9। আমাদের এখান থেকে দুটো কোশ্চেন হলো। আচ্ছা 3 নাম্বার কোশ্চেন কি বলছে শোনো, আলোক রশ্মি এত মিটার পার বেগে শূন্য মাধ্যমে বায়ু মাধ্যমে, তার মানে সি এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বলেছে। আচ্ছা এসে অপর একটি মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত হয় এবং 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়, তার মানে আয়ের মান হচ্ছে 45 ডিগ্রি আর আমাদের যে আর এর মান, এই আর এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওই মাধ্যমে আলোর বেগ কত? এবার দেখো মিউ সমান c/v, তার মানে আমাকে ভি বের করতে হবে, ভি সমান c/মিউ, বাট আমি তো মিউ জানি না। এবার স্নেলের সূত্রটা আমি তো জানি যে মিউ সমান হয় সাইন আই বাই সাইন আর, এটা হয়, এটা তো আমি জানি। এবার সাইন আই মানে কত, মানে 45 ডিগ্রি, তার মানে এটা আমি 1/√2 বসাবো। আর সাইন আর মানে হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এটা হাফ বসাবো। তার মানে উপরে আমাদের যাবে 2 আর নিচে আসবে √2 এবং এটার উত্তর আসবে আমাদের √2। তাহলে মিউর মান আমাদের দাঁড়ালো √2, তার মানে উপরে আমাদের আসছে 3 × 10⁸ আর নিচে আসছে √2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে 3 × 10⁸ ভাজিত আমাদের আসছে √2, তাহলে এইটার অ্যান্সার আসবে আমাদের 2.12 × 10⁸ মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর পার্ট। প্রথম পার্ট এটা করব, দ্বিতীয় পার্ট এখানে মানটা বসাবো এবং উত্তর আমাদের চলে এসছে BHU তে এসছে, এটা আমাদের 2002 সালে। এখানে বলা হচ্ছে আলোক রশ্মির চ্যুতি, এই কনসেপ্টটা আমাদের লাগবে, দেখে নাও কি হচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের ধরো লঘু মাধ্যম, কি বললাম এটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা হয় ঘন মাধ্যম। এবার আমাদের আলোক রশ্মি লঘু থেকে আসছে, ঠিক আছে, লঘু থেকে আসছে কোথায় ঘনতে আসছে, তাহলে লঘু থেকে ঘনতে আমাদের আলোক রশ্মিটা আসছে।
লঘু থেকে ঘনতে যখন আসছে এইটাকে কি বলা হয়, এটা হচ্ছে অভিলম্ব। এই লাইনটার নাম কি, এই লাইনটার নাম অভিলম্ব। এটা কি ও, এটার নাম দিলাম এ। এই ও এটা কি, এটা হচ্ছে আপতিত রশ্মি। তো লঘু থেকে ঘনতে যখন আসে তখন আলোক রশ্মি একটু বেঁকে যায়। কোন দিকে বেঁকে যায়, অভিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে এই কোণটা আই কোণ আর এর কোণটা আর কোণ, ঠিক আছে। এবার যদি এখানে যদি চেঞ্জ না করতো তাহলে আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল কিন্তু এইদিকে, কিন্তু সে গেছে এই দিক বরাবর। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি করেছে এটা হচ্ছে ডেল্টা, এবং এই ডেল্টার মান আমরা লিখবো আই মাইনাস আর। এবার দেখো আই যে কোণটা করেছে সেই কোণটা বড়, আর আর এর যে কোণটা করেছে সেই কোণটা ছোট। এই জিনিসটা মনে রেখে দিও যে লঘু থেকে ঘনতে গেলে আই মাইনাস আর হয়। এইবার সেম জিনিস আমরা করব, যদি জিনিসটা ঘন থেকে লঘুতে আসতো তাহলে কি হতো। তাহলে এই দিকটা হচ্ছে আমাদের ঘন আর এই দিকটা হচ্ছে আমাদের লঘু, ঠিক আছে। ঘন থেকে লঘু কি হতো, তাহলে এইখান থেকে আমাদের আলোক রশ্মিটা আসছে, এবং ঘন থেকে লঘুতে গেলে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে এই রকম করে একটু দূরে সরে যায়। তাহলে ওর যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, ও যদি আসতো তাহলে এই দিক বরাবর আসতো, কিন্তু ও চলে গেছে ওই দিক বরাবর, ঠিক আছে। তার মানে এইবার এই যে কোণটা, এই কোণটা আর কোণ, এবং এই কোণটা হচ্ছে আমাদের আই কোণ, এবং এক্ষেত্রে ডেল্টা সমান আমরা লিখি আর মাইনাস আই, কারণ এখানে আর এর মান বড় আর আই এর মান ছোট। এই দুটো জিনিস জাস্ট মনে রেখে দিও যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আই বড় হয়, আর ঘন থেকে লঘু হলে আই ছোট হয়। সেই অনুযায়ী আমাদের এই দুটো ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করব। নেক্সট আমরা টপিক দেখি। আচ্ছা, ওই কনসেপ্টের উপর বেস করেই এইটা আছে, যে সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে যখন আলো যায়, আলোর যে প্রতিসরণটা হয় সেই প্রতিসরণটা কত পার্শ্ব সরণটা ঘটছে, সেই জিনিসটাই আমরা এখানে দেখবো। চলো, তো এখানে আমি একটা সমান্তরাল কাচ ফলক নিলাম, ঠিক আছে। এই সমান্তরাল কাচ ফলকের এইখানে আমি একটা অভিলম্ব টেনে নিলাম, ঠিক আছে। এবার কি হবে, এবার স্যার একটা আলোক রশ্মি এসে পড়লো, খুব ভালো কথা। আচ্ছা, এই মাধ্যমটা কি মাধ্যম, লঘু মাধ্যম। আচ্ছা, এই মাধ্যমটা কি মাধ্যম, ঘন মাধ্যম। আবার এটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম। এবার একটু আগে বললাম লঘু থেকে ঘনতে এলে আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরে যাবে, তা ভালো কথা, এই বরাবর এসে পড়লো এই জায়গায়, খুবই ভালো কথা। এরপরে এখানে আমি আবার একটা অভিলম্ব টানছি, ধরো এরপরে আমি একটা অভিলম্ব টানলাম এই জায়গাতে, এবং এবার কি হবে, এবার যেটা হওয়ার কথা, এবার ঘন থেকে লঘুতে যাচ্ছে, তো এটা আমাদের দূরে সরে যাবে, এই দিক বরাবর যাবে। আচ্ছা, সবই তো বুঝলাম। এবার দেখো এই আলোক রশ্মিটা কোন দিকে আসার কথা ছিল, ঠিক এই বরাবর আসতো, ঠিক এই বরাবর আলোক রশ্মিটা আসতো, যদি সবকিছু ঠিকঠাক থাকতো এই দিকে আসতো। কিন্তু যেহেতু আলোক রশ্মিটা ঘন থেকে লঘুতে আসছে সেজন্য চেঞ্জ করেছে। এবং দেখো এই লাইন থেকে এই লাইনের যে ডিস্টেন্স, তার মানে এই যে ডিস্টেন্সটা, এইটাকে বলা হয় পার্শ্ব সরণ। এটাকে যদি আমি এ নাম দিই, এটাকে যদি আমি ও নাম দিই, এবং এটাকে যদি আমি বি নাম দিই, এটাকে সি নাম দিলাম, এটাকে ডি নাম দিলাম, পার্শ্ব সরণ, এই যে পার্শ্ব সরণ জিনিসটা আছে, পার্শ্ব সরণ এটা কোনটা, এটা হচ্ছে বিসি। এই বিসিটা হচ্ছে পার্শ্ব সরণ। এই পার্শ্ব সরণের ফর্মুলাটা একটু মনে রেখে দিও, টি সাইন আই ওয়ান, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস কস আই ওয়ান, তারপর হচ্ছে রুট আন্ডার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান। এইটা হচ্ছে আমাদের পার্শ্ব সরণের ফর্মুলা, যেখানে টিটা হচ্ছে এই যে কাঁচ ফলকটা নিয়েছি এর বেদ। আরেকটা জিনিস এখানে মনে রেখে দিও, যে এখানে একটা গ্রাফ হয়, যদিও তোমাদের কোনো বইতে এই গ্রাফটা নাই। এইদিকে আমরা আঁকবো হচ্ছে পার্শ্ব সরণ, এই দিকটা আমাদের থাকছে হচ্ছে পার্শ্ব সরণ, আর এই দিকটা আমাদের থাকছে এই আই কোণ, মানে হচ্ছে আপতন কোণ, ঠিক আছে। এই যে গ্রাফটা আঁকছি, গ্রাফটা একটু জাস্ট মনে রেখে দিও, এই গ্রাফটা হয় এইরকম, ঠিক আছে। এই গ্রাফটা জাস্ট এইটুকু মনে রেখে দিও যে গ্রাফটা কিরকম হয়, যদি পরীক্ষায় দিয়ে দেয় তো গ্রাফটা এঁকে দিও যে পার্শ্ব সরণ আর আপতন কোণের মধ্যে গ্রাফ, এই জায়গা থেকে এই গ্রাফটা আসে। আচ্ছা, এইবার কি করবো, আমরা অঙ্কতে যাচ্ছি। এখানে বলেছে একটি আলোক রশ্মি বায়ুর মধ্য দিয়ে এসে একটি কাঁচ ফলকের ওপর 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তার মানে আয়ের মান আমাদের 60 ডিগ্রি বলেছে, ভালো কথা, আপতিত হলো। যদি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হয়, তাহলে মিউ বলা হচ্ছে 1.5 বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। তবে প্রতিসরণের পর আলোক রশ্মির চ্যুতি কত হবে, কি বলা হচ্ছে, একটি আলোক রশ্মি বায়ুর মধ্য দিয়ে এসে একটি কাঁচ ফলকের ওপর
কাঁচ ফলকের উপর 60 ডিগ্রি কোণে আপতিত হলো, আর মিউ বলে দিয়েছে। এবার শোনো, মিউ সমান আমরা কি জানি? মিউ সমান আমরা জানি সাইন আই বাই সাইন আর। আচ্ছা, এখানে প্রতিসরণের চ্যুতি বলেছে। এবার ভালো করে একটা কথা আমাকে বলো, বায়ু থেকে আসছে কাঁচে, লঘু থেকে ঘনতে আসছে, তার মানে এটা আমি যে আমাদের চ্যুতি আই মাইনাস আর হয়। আমরা আই জানি, আমরা আর জানি না। আমরা স্নেলের সূত্র জানি। স্নেলের সূত্রতে মিউ সমান সাইন আই বাই সাইন আর। এখান থেকে কি আমরা আর এর মান বের করতে পারবো না? আচ্ছা, সাইন আই মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হয় √3/2। আচ্ছা, এখানে কত হচ্ছে 1.5 কে 3/2 লিখতে পারি। তার মানে 3/√3/2 ইন্টু উপরে 2 চলে গেল আর নিচে একটা 3 এলো। ঠিক আছে, তাহলে 2 আর 2 কেটে গেলে √3/3 থেকে গেল। এবার যদি করণীয় নিরসন করি, উপরে একটা √3 গুণ আর নিচে 3 ইন্টু √3, তাহলে উপরে দেখো 3 হয়ে যাবে, উপরে 3 আর নিচেও 3, কিন্তু √3 একটা থাকবে। তাহলে 3 আর 3 কেটে গেলে এটা কি আসছে 1/√3। মানে আর সমান আমরা কি বোঝাবো? আর সমান হচ্ছে সাইন ইনভার্স 1/√3। এবার আমি ক্যালকুলেটারে মেরে দেখি যে সাইন ইনভার্স 1/√3 এর মান কত। সাইন ইনভার্স 1/√3 মান 35.26 ডিগ্রি, 35.26 ডিগ্রি। তার মানে আয়ের মান কত? 60 ডিগ্রি বলা আছে, মাইনাস 35.26 ডিগ্রি। তার মানে 60 মাইনাস 35.26 ডিগ্রি যদি করা হয়, তাহলে এটা আমাদের আসছে 24.73 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, এই জিনিসটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আশা করি বুঝতে এখানে কোনো অসুবিধা তোমাদের হয়নি এখনো অবধি। নেক্সট কোশ্চেন আমরা দেখি। বলা হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও, এই কোশ্চেনটা তোমরা স্টার মার্ক দিয়ে রেখে দিও, খুবই ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, 2026 এইচএস সেমিস্টার 4 এ আসার মতো একটা কোশ্চেন এই কোশ্চেনটা। কোশ্চেনটা কি বলছে? বলা হচ্ছে একটি আলোকরশ্মি থিটা ক্ষুদ্র কোণে সমান্তরাল পৃষ্ঠ বিশিষ্ট একটি কাঁচ ফলকের ওপর আপতিত হলে দেখাও যে ফলকটি থেকে নিষ্ক্রান্ত রশ্মির পার্শ্ব সরণ টি থিটা মিউ মাইনাস 1 বাই মিউ, যেখানে কাঁচ ফলকের বেধটি এবং প্রতিসরণ করছে মিউ। তো ছবিটা কি? ছবি আঁকলে এসব অঙ্ক কিন্তু খুবই সহজ হয়ে যায়। আচ্ছা, এইটা ধরো আমাদের কাঁচ ফলকটা। এবার কি বলা হচ্ছে? আগে পুরো ছবিটা আমরা এঁকে নিই। ঠিক আছে, কি কি বলছে পুরো ছবিটা আমরা এঁকে নিই। তো এইখানে আমি একটা অভিলম্ব টানলাম এবং আমাদের একটা আলোক রশ্মি এলো এখানে। সেই আলোক রশ্মিটা ঘন মাধ্যমে লঘু থেকে ঘনতে এলো, তাই এইদিকে সরে যাবে। এবং তারপরে আমরা এইখানে একটা অভিলম্ব টানলাম এবং অভিলম্ব থেকে তারপরে কি হবে? দূরে সরে চলে যাবে, এরকম যাবে। এইবার আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে এই যে পার্শ্ব সরণ যেটা হলো, এই যে পার্শ্ব সরণ যেটুকু হলো, এই পার্শ্ব সরণটা আমাদের বের করতে বলেছে এইখান থেকে এইটুকু। এই পার্শ্ব সরণটা আমাদের বের করতে বলেছে, এই কোণটা আমাদের থিটা বলে দিয়েছে। আচ্ছা, এটা ধরো এ দিলাম, এটা ও দিলাম, এটা আমি পি দিলাম, এটা আমি বি দিলাম, এটা আমি সি দিলাম। আমাদের বিসিটা বের করতে হবে। এক কথায় এই বিসির মান আমাদের বের করতে হবে। দেখো এই কোণটা থিটা, আমি ধরলাম কি এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা ড্যাশ, আর এই পুরো কোণটা কত? এটা যদি থিটা হয়, এটাও থিটা। কেন হলো স্যার? এরকম এরকম যদি থাকে, এই দিকটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এই দিকটাও তো এক্স ডিগ্রি হবে। তাহলে এইটা যদি থিটা হয়, এটাও থিটা। তাহলে মাঝের কোণটা কত আমাকে বলো? তাহলে মাঝের কোণটা থিটা মাইনাস থিটা ড্যাশ নয় কি? এই মাঝের কোণটা। বাস, তাহলে হয়ে গেল, খেয়াল হয়ে গেল, এখানে শেষ। এবার আমরা কি করব? তা আমাদের কি বের করতে বলেছে? বিসি। তাহলে বিসি এটা সমান আমরা কি লিখবো? আমি এই যে ও থেকে বি আছে, ও বি ডট, ওপরে লিখছি আমি বিসি, আবার নিচেও লিখছি আমি বিসি, সরি ওপরের ওবি লিখবো, আর এইখানেও আমি একটা ওবি লিখে দিলাম। হলো কি? ওবি দিয়ে আমি জাস্ট একটা গুণ করলাম, একটা ভাগ করলাম, ভালো কথা। আমি এখানে ও পি দিলাম, ঠিক আছে, এবং এখানে ও বি যেটা আছে, এই যে ও বি সেটা দিলাম, এবং নিচে ওপি দিলাম, মানে ওপি দিয়ে গুণ আর ওপি দিয়ে ভাগ, ইনটু ওপরে কি আছে? বিসি, ভালো কথা, ওপরে আছে বিসি, ওপরে আছে, আর নিচে আছে আমাদের ওবি। এতদূর বুঝা গেল? আচ্ছা, এবার আমি একটা কথা বলি, শোনো। এইটা ধরো একটা ত্রিভুজ, ত্রিভুজের এই কোণের কোণ যদি এটা হয়, কোণের বিপরীত বাহুটা কি হয়? লম্ব হয়, এটা জানো। আচ্ছা, ওপি। আচ্ছা, তাহলে এই যে এই লাইনটা কি আছে? ওবি, আর এই লাইনটা কি আছে? ওপি। তাহলে কোণ হচ্ছে আমাদের থিটা ড্যাশ। এই থিটা ড্যাশের বিপরীত বাহু আমাদের কি হবে? লম্ব। থিটা ড্যাশের বিপরীত বাহু আমাদের লম্ব হবে কিনা? হবে, লম্ব হবে। তার মানে এইটা ভূমি, এটা অতিভুজ। তার মানে ও পি যেটা, সেটা
আমাদের ভূমি, কি বললাম, ও পিটা আমাদের ভূমি, আর ও বিটা এটা হচ্ছে আমাদের অতিভুজ। তার মানে এখানে যেটা ও বি বাই ওপি আছে, ও বি বাই ওপি মানে ওপরে ও বি আর নিচেই ওপি, এটা মানে হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি। এবার আমাকে এইটুকু বলো, কস থিটা মানে কি হয়? কস থিটা মানে হয় ওপরে হয় ভূমি হয়, ঠিক আছে, আর নিচে হয় অতিভুজ হয়। আর সেক থিটা মানে কি বলো? সেক থিটাটা ঠিক এর উল্টো, মানে ওপরে অতিভুজ হবে আর নিচে আমাদের ভূমি হবে, তার মানে এটা সেক থিটা লেখা যাবে। তাহলে সেক, আচ্ছা, আর কোনটা কত নেবো? কোনটা নেবো? বি, এটা ও নিচি, তাহলে বি ও পি নিয়ে নিলাম, বি ও পি নিয়ে নিলাম ইনটু এখানে কি আছে বিসি বাই ও বি, তাহলে বিসি হচ্ছে এই কোণটা আর ও বি এই ও থেকে এই বি অবধি। আচ্ছা এইটা হচ্ছে কোণ, এইটা কোণ, তাহলে কোণের বিপরীত বাহু মানে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা কি, এই বাহুটা কি কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। তার মানে বিসিটা হচ্ছে আমাদের লম্ব, বোঝা গেল? বিসিটা হচ্ছে কোণের বিপরীত বাহু, বিসিটা লম্ব। তাহলে এইটা কি? এটা অতিভুজ, এটা অতিভুজ। ওবিটা কি? ওবিটা কি? ওবিটা হচ্ছে অতিভুজ। তার মানে এটা আমাদের কি আছে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন কত? সাইন বি ও সি, তাহলে সাইনের অ্যাঙ্গেল হচ্ছে বি ও সি, বুঝা গেল? আচ্ছা এইখানে এবার আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিও এই জিনিসটা। এবার শোনো, এবার শোনো, তাহলে বিসি, বিসি সমান আমরা ওপি, ওপি মানে এইখান থেকে এই যে জায়গাটা, এইটা হচ্ছে কতটা চওড়া সেটা বলেও দিচ্ছে, সেটা টি, তার মানে এই জায়গাতে আমি টি বসালাম। আচ্ছা এবার দেখো, আমাদের আমাদের অ্যাঙ্গেল কিন্তু খুবই ক্ষুদ্র বলে দিয়েছে, অ্যাঙ্গেল কিন্তু খুবই ক্ষুদ্র বলেছে, এটা মাথায় রেখো। তার মানে অ্যাঙ্গেল যদি খুব ক্ষুদ্র বলে, তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু হয় থিটা, কস থিটা অলমোস্ট ইকুয়াল টু 1, যদি কস থিটা অলমোস্ট ইকুয়াল টু 1 হয়, তাহলে সেক থিটা অলমোস্ট ইকুয়াল টু 1। তার মানে সেক বিওপি, 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 তাহলে টি এটা হচ্ছে সেক থিটা লিখলাম। আচ্ছা আর এটা আছে সাইন, এটা সাইন বিওসি, বিওসি, তার মানে সাইন থিটা মাইনাস থিটা ড্যাশ হলো। তার মানে এটা হচ্ছে টি ইন্টু থিটা, আর এটা আমি লিখবো থিটা মাইনাস থিটা ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিসির মান। এবার এই সাইডে দেখো, আমি মিউ সমান এটা লিখবো কি সাইন আই বাই সাইন আর, এটা লিখবো। এবার সাইন আই এর মান কত? সাইন আই এর মান দেখো থিটা দিয়ে দিয়েছে, থিটা, আর আর এর মান দিয়েছে সাইন থিটা ড্যাশ। তার মানে এবার যেহেতু থিটার মান খুবই ছোট, তাহলে এটা থিটা আর এটা থিটা ড্যাশ লিখতে পারি। তার মানে থিটা বাই থিটা ড্যাশ এটা সমান হচ্ছে আমাদের মিউ, তাই না? এটা হচ্ছে, এটা সমান আমাদের মিউ বেরোচ্ছে। কাজ করে এখানে গন্ডগোল হয়েছে, সেক থিটা যদি ছোট হয় তাহলে এখানে মান হয় 1, ঠিক আছে, সেক থিটা খুবই ছোট মান, সেজন্য এটা হচ্ছে 1। এবার আমি কি করবো, এখান থেকে থিটা কমন নেবো, তাহলে টি ইন্টু থিটা যদি কমন নিই, 1 মাইনাস থিটা ড্যাশ বাই থিটা থাকবে, তাহলে থিটা ড্যাশ বাই থিটা মানে 1 বাই মিউ, থিটা ড্যাশ বাই থিটা মানে 1 বাই মিউ, তাহলে টি ইন্টু থিটা 1 মাইনাস 1 বাই মিউ, তাহলে টি থিটা সমান এখানে হয়ে গেল মিউ মাইনাস 1 বাই মিউ, এবং এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। দেখো টি থিটা মিউ মাইনাস 1 বাই মিউ, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এটাই হচ্ছে পার্শ্ব সরণ। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বলে দিও, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখে নিও, পরবর্তী কোশ্চেন কি? আচ্ছা এখানে বলা হচ্ছে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব, বলছে চোখ যখন লঘু মাধ্যম, তো আমরা এখানে ছবি আঁকবো, ঠিক আছে, ভালো মতো করে একটা বড় পারা করে ছবি আঁকবো যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। এই জায়গাতে একটা বস্তু আছে, এই জায়গাতে একটা কোন একটা বস্তু আছে, এই বস্তু থেকে একটা আলোক রশ্মি ধরো সোজা বেরিয়ে চলে গেল ওপরের দিকে, একটা আলোক রশ্মি সোজা বেরিয়ে চলে গেল ওপরের দিকে, আর একটা আলোক রশ্মি ঠিক এইখানে গিয়ে টাচ করলো বিভেদ তলে, এবং এবং এইটা কি আছে লঘু মাধ্যম, আর এটা কি আছে ঘন মাধ্যম, ঠিক আছে, লঘু থেকে ঘন মানে আলোক রশ্মিটা ঘন থেকে লঘুতে যেহেতু যাচ্ছে, তার মানে এটা কি হবে একটু বেঁকে যাবে না এদিক বরাবর, এদিক বরাবর বেঁকে যাবে। তার মানে এবার এই লাইনটাকে আমি যদি ডটেড আকারে পেছনের দিকে বাড়াই, এই দিক বরাবর যদি বাড়াই, তাহলে এই জায়গাতে এসে দাঁড়াচ্ছে, এই জায়গাতে। তার মানে এইখানে যদি আমি এখন চোখ রাখি, এই জায়গাতে আমি যদি চোখ রাখি এই জায়গাতে, তো আমি এই যে বস্তুটা আছে পি বিন্দুতে, একে আমি দেখতে পাবো পি ড্যাশ, পি ড্যাশে আমি দেখতে পাবো, ঠিক আছে, ছিল পি, আছে পি ড্যাশ। তো এইখানে আমাদের যে প্রতিসরাঙ্ক যেটা মিউ, মিউ হয়, এই মিউ সূত্র এখানে চলে আসে,
ঠিক আছে। চোখ যখন লঘু মাধ্যমে থাকে তখন একটা আলাদা সূত্র হয়, আর চোখ যখন ঘন মাধ্যমে আসে তখন একটা আলাদা সূত্র হয়। তো এটার ক্ষেত্রে আমাদের কি হয়, এটার ক্ষেত্রে হয় আমাদের প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা, ঠিক আছে, বাই আপাত গভীরতা, বাই আপাত গভীরতা। আচ্ছা, এটা যদি আমাদের মাধ্যমে বিভেদ তল হয়, এটা হচ্ছে বিভেদ তল, এটা ধরো ও। আচ্ছা, প্রকৃত গভীরতা কোনটা, ও থেকে পি, এটাকে বলা হয় প্রকৃত গভীরতা। আর আপাত গভীরতা কোনটা, ও থেকে পি ড্যাশ, এটা আপাত গভীরতা। বুঝা গেল? আচ্ছা, চোখ যখন লঘুতে থাকে তখন এটা হয়। এবার চোখ যদি ঘনতে থাকে তাহলে কি হয় স্যার, এখন নাও এইটা হলো আমাদের লঘু মাধ্যম, ঠিক আছে, আর এইটা হলো আমাদের ঘন মাধ্যম। তাহলে লঘু থেকে ঘনতে যখন আসে আলোক রশ্মি কি করে, এরকম করে একটু বেঁকে যায় না, অভিলম্বের দিকে বেঁকে যায়, এটা অভিলম্ব। এবার এই জিনিসটাকে যদি আমি একটু পেছনের দিকে কাটাই, পেছনের দিকে নিয়ে যাই, পেছনের দিকে নিয়ে যাই, পেছনের দিকে নিয়ে যাই, তাহলে এই জায়গাতে মোটামুটি এটা হিট করছে, এই জায়গাতে হিট করছে, এই জায়গাতে। তার মানে এই যে ডিস্টেন্সটা এখানে তৈরি হলো, এটা পি বিন্দু, এটা পি ড্যাশ তৈরি হবে, এটা পি তৈরি হবে, এবং এইখানে তখন আমি চোখ রাখবো, এই জায়গাতে আমি তখন চোখ রাখবো, এবং বস্তুটাকে আমি পি ড্যাশে দেখবো। ছিল পি, আরো নিচের দিকে চলে গেল, এখানে যে মিউ সেটা হয় আপাত গভীরতা থাকে ওপরে, আপাত গভীরতা, আর নিচেতে আমাদের থাকে প্রকৃত গভীরতা। কি বললাম, ওপরে থাকে আমাদের আপাত গভীরতা আর নিচেতে থাকে আমাদের প্রকৃত গভীরতা। এই দুটো কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, যে চোখ যখন লঘু মাধ্যমে থাকে তখন প্রকৃত বাই আপাত হয়, আর চোখ যখন ঘনতে থাকে তখন আপাত বাই প্রকৃত হয়। তাহলে এই যে কনসেপ্ট এখানে পড়লাম, এই কনসেপ্টের উপরে কি কোশ্চেন আছে দেখা যাক। বলা হচ্ছে একটি ডি উচ্চতা বিশিষ্ট আয়তকার কাঁচদণ্ড, আচ্ছা আয়তকার কাঁচদণ্ড, এটা হচ্ছে আয়তকার কাঁচদণ্ড। এবার বলছে নিচে অবস্থিত একটি কালির বিন্দু, এই জায়গাতে ধর একটা কালির বিন্দু আছে, এই জায়গাতে কালির বিন্দুকে কাঁচদণ্ডের ওপর থেকে লম্বাভাবে দেখলে বিন্দুটি দর্শকের অভিমুখে মিউ মাইনাস ওয়ান ডি দূরত্বে এসে বলা মনে হয়, এবং এটা প্রমাণ করতে বলেছে। তাহলে শোনো, এইখান থেকে তার মানে একটা আলোক রশ্মি এরকম সোজা বেরোবে, ঠিক আছে, আর একটা আলোক রশ্মি কি হবে, আর একটা আলোক রশ্মি এই জায়গাতে যাবে, এবং এইখানে আমরা একটা অভিলম্ব টানবো, এই জায়গাতে একটা অভিলম্ব টানলাম। এবারে বলো, এটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, আর এই মাধ্যমটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম। তাহলে ঘন থেকে লঘুতে যখন যায় তখন কি হয়, আলোক রশ্মি এখান থেকে সরে যাবে, অনেকটা বেঁকে যাবে, এবং যদি পেছনের দিকে এটাকে আমরা বাড়াই, পেছনের দিকে যদি আমরা বাড়াই, ঠিক এই জায়গাতে আমরা দেখতে পাবো। এইখানে যদি আমি এখন চোখ রাখি, এই জায়গাতে চোখ রাখি, আচ্ছা সরি এই জায়গাতে না, এই জায়গাতে লম্বভাবে দেখছি, তো এই জায়গাতে যদি আমরা চোখ রাখি তখন জিনিসটাকে আমরা দেখব এই জায়গায়, এই পুরোটা যে বেধ, সেই বেধটা বলা আছে ডি, তার মানে পুরো বেধটা ডি। তাহলে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা কতটা গভীরতায় আছে সেটা আমি আপাত গভীরতা, সেটা D1 ধরলাম, আমি লম্বভাবে দেখবো, তো এই দিক থেকে দেখবো না। তাহলে এখান থেকে মিউ সমান আমি কি লিখতে পারি, যদি চোখ লঘু মাধ্যমে থাকে, চোখ যদি লঘু মাধ্যমে থাকে তাহলে উপরে হয় আমাদের প্রকৃত আর নিচে হয় আমাদের আপাত। ভালো কথা। এবার আমাকে বলো তাহলে প্রকৃত গভীরতা কোনটা, এটা পুরোটা ডি, আর আপাত গভীরতা কোনটা, মনে হচ্ছে D1। তাহলে এখান থেকে D1 সমান আমি ডি বাই মিউ লিখতে পারি। আচ্ছা, এবার বলেছে কতটা দূরত্ব সরে এসছে, মানে এই ডিস্টেন্সটা চেয়েছে, এই ডিস্টেন্সটা, এটা ধরো আমি এ বলে দিলাম, আচ্ছা এটা আমি বি বলে দিলাম, এটা আমি সি বলে দিলাম, চেয়েছে এ বি, ঠিক আছে, এ বি সমান এটা হচ্ছে কতটা দূরত্ব সরে এসছে, এ বিটা যদি বার করতে তাহলে ডি থেকে D1 বাদ, তাহলে ডি মাইনাস D1 করলে তোমরা বেরিয়ে যাবে। এবার ডি এর মান, ডি রইল, আর D1 এর মান ডি বাই মিউ বসাবো, তাহলে ডি বাই মিউ। তাহলে এবার যদি এখান থেকে আমি ডিটাকে কমন নিই, তাহলে এখানে পড়ে থাকলো 1 বাই 1 মাইনাস মিউ, যদি এটা লসাগু করি তাহলে ডি, উপরে থাকছে মিউ মাইনাস 1 বাই মিউ, ঠিক আছে। তার মানে এটা আমাদের উত্তর, যে মিউ মাইনাস 1 ইন্টু ডি, আর পুরোটার তলায় মিউ, এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই আমাদের চেয়েছে। এই কোশ্চেনটাও কিন্তু একটা ভালো কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু একটা ভালো কোশ্চেন এবং আসার মতো প্রশ্ন, প্রতিটা প্রশ্নই আসার মতো, কিন্তু এইগুলো আরো ভালো কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, আচ্ছা পরবর্তী কোশ্চেনটা এখানে নেয়, ওই টপিক থেকে এটাই ছিল। নেক্সট হচ্ছে আমাদের সংকট কোণ। সংকট কোণ কাকে বলে, সংকট কোণ কখন হয়, যখন আলো ঘন থেকে লঘুতে যায়, এই সংকট কোণের কোশ্চেনটা তখনই আসে। কি বললাম, ঘন থেকে লঘুতে যখন আলো যায়, ধরো এই দিকটা থেকে আলোটা যাচ্ছে এই লাইন বরাবর, ঠিক আছে, এই লাইন বরাবর আলোটা যাচ্ছে, এবং এইটা ঠিক এই দিক বরাবর বেরিয়ে যাচ্ছে আলোটা, এইটা হচ্ছে আমাদের ঘন, এটা হচ্ছে আমাদের লঘু,
ঠিক আছে, এই কোণটা হচ্ছে আমাদের আই কোণ, আর এইখানে যেটা আর কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। মানে এমন একটা আপতন কোণের মান আছে যে মানের জন্য আমাদের যে প্রতিসরণ কোণ সেই প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সেটাকে বলা হয় সংকট কোণ, এবং এটাকে থিটা সি দিয়ে ডিনোট করা হয়। এবং থিটা সাইন থিটা সি এটাকে বলা হয় সাইন থিটা সি, এটা সমান হয় 1/μ। এবার ধরো এই ঘন মাধ্যম আর লঘু মাধ্যম, এই মাধ্যমের যে প্রতিসারাঙ্ক সেটা হচ্ছে মিউ এ, আর এই মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ বি। তখন সাইন থিটা সি সমান যেটা ঘন মাধ্যম চলে আসে সেটা নিচে আসে, আর যেটা লঘু মাধ্যম সেটা ওপরে চলে যায়। কি বললাম, ঘন মাধ্যমটা নিচে আসে আর লঘু মাধ্যমটা ওপরে চলে যায়। এই দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। যে একটা হচ্ছে সংকট কোণ কাকে বলে, সংকট কোণ ব্যাপারটা কি, আর সংকট কোণকে সাইন থিটা সি দিয়ে ডিনোট করা হয়, যেটা সমান হয় 1/μ। এবার দুটো মাধ্যম দিয়ে দিলে তখন এরকম আসে। এবার যদি কারোর সাপেক্ষে দিয়ে দেয়, ঠিক আছে, ধরো তোমাকে বলে দিল যে বাতাসের সাপেক্ষে বা বায়ু সাপেক্ষে গ্লাসের সংকট কোণ, তখন কিন্তু আমরা এই সূত্র এরকম ব্যবহার করতে পারো 1/sin θc। বাট যদি কিছু বলে না দেয়, কিন্তু অবশ্যই এরকম হবে যে মিউ এ গ্রেটার দেন মিউ বি, জাস্ট লঘু আর ঘন বলে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। যদি একটাই প্রতিসরাঙ্কের কথা বলে তখন এটা ব্যবহার করব। নেক্সট আমরা কোশ্চেন দেখি কি বোঝাচ্ছে। এই কোশ্চেনটা আইআইটি তে এসছে আর ইউপিসিতেও এসছে। তাহলে এই ছবিটা কি করে আঁকবো, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি মাধ্যম, ঘন মাধ্যম, আর এটা কি মাধ্যম, লঘু মাধ্যম। ঘনতর থেকে একটি আলোক রশ্মি আসছে, ঘন থেকে একটি আলোক রশ্মি এসছে এই জায়গাতে ঘন থেকে। এবার ঘন থেকে লঘুতে যখন আসছে এ তো দূরে সরে যাবে, তাই না, এ তো দূরে সরে যাবে। তো এই কোণটা হচ্ছে আমাদের আই কোণ, এবং কিছু রশ্মিটা প্রতিফলিত হবে, সেই কোণটা আমাদের আই কোণ হবে। আর এটা আর কোণ, এই পুরো কোণটা কত, এই পুরো কোণটা আমাদের বলেছে 90 ডিগ্রি। দেখো প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত আর এইটা হচ্ছে প্রতিসৃত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। একটু আগে করলাম আই প্লাস আর প্লাস 90 ডিগ্রি, এটা সমান কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আই প্লাস আর সমান কত, 90 ডিগ্রি। তাহলে আর সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আই, এখানে এটা হয়ে গেল। এরপর আমরা এখানে এটা লিখতে পারি যে সাইন আই বাই সাইন আর, এটা সমান, আচ্ছা সাইন আই তার মানে এইখানে থাকবে আমার আই, আই এর সাথে কি আছে মিউ এ, তাহলে মিউ এ, আর উপরে রইল আমাদের মিউ বি। ভালো কথা স্যার, এই যে আর এর মানটার জায়গায় 90 মাইনাস আই বসাবো, তাহলে সাইন আই মাইনাস, এখানে যদি আর এর মানটার জায়গায় তাহলে সাইন 90 মাইনাস আই যদি বসাই এবং এটা মিউ বি বাই মিউ এ করি, তাহলে এটা টেন আসবে। তাহলে টেন আই এটা সমান মিউ বি বাই মিউ এ, এবং এই মিউ বি বাই মিউ এ এটা মানে তো আমাদের থিটা সি। সংকট কোণ যেটা, সংকট কোণ আমি একটু আগেই বললাম যে সাইন থিটা সি, সংকট কোণ যেটা ঘন মাধ্যম হয় তার যে প্রতিসরাঙ্ক সেটা নিচে আসে, আর যেটা লঘু মাধ্যম হয় সেটা উপরে যায়। তাহলে এই মিউ বি বাই মিউ এর মান তো টেন আই, তাহলে এইদিকে আমি লিখতে পারি টেন আই। তাহলে থিটা সি এটা সমান আমাদের সাইন ইনভার্স টেন আই, এটা প্রমাণিত হলো। এটাই আমাদের চেয়েছে যে থিটা সি সমান সাইন ইনভার্স টেন আই, প্রমাণ করো। নেক্সট হচ্ছে আমাদের এই কোশ্চেনটা, যেটা আমাদের পরীক্ষায় 3বার এসছে। ঠিক আছে, বলছে কাঁচ ও জলের চরম প্রতিসারাঙ্ক, কাঁচের জন্য আমাদের গ্লাস ব্যবহার করি সেটা হচ্ছে 1.5। আচ্ছা জলের জন্য আমরা ওয়াটার ব্যবহার করি যেটা হচ্ছে 1.33, এবং আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে গ্লাসের যে প্রতিসারাঙ্ক সেটা ওয়াটারের থেকে বেশি। এবার সংকট কোণ যদি লিখি 1 সাইন থিটা সি, তাহলে যেটা ঘন সেটা নিচে আসে আর যেটা লঘু সেটা উপরে যায়। এবার মিউ ডাব্লুর মান কত, মিউ ডাব্লুর মান হচ্ছে 1.33, আর মিউ জির মান কত 1.5। তাহলে থিটা সি সমান কত আসবে, সাইন ইনভার্স 1.33 ভাজিত 1.5। এবার 1.33 ভাজিত 1.5 এটা যদি করি এটা 0.88 আসছে, এবং সাইন ইনভার্সে যদি আমি করি যে সাইন ইনভার্স অ্যান্সার যদি করি তাহলে অ্যান্সারটা আসছে 62.45। কত আসছে, 62.45 ডিগ্রি আসছে অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন আমরা দেখা যাক কি আছে। আচ্ছা সব থেকে ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, সেটা হচ্ছে প্রিজম। প্রিজম থেকে তোমরা শিওর হয়ে যাও যে প্রিজম থেকে তোমরা কোশ্চেন পাবেই, পরীক্ষায় প্রিজম থেকে কোশ্চেন আসবেই, 100% শিওর, 100% শিওর পরীক্ষায় প্রিজম থেকে কোশ্চেন আসে, প্রতিবার আসে। খুবই ভাইটাল একটা চ্যাপ্টার, খুব ভাইটাল একটা চ্যাপ্টারের পার্ট প্রিজমের। প্রতিটা অঙ্ক খুব ধরে ধরে আমি করে দিচ্ছি, খুব বুঝে বুঝে অঙ্কগুলো করো।
ফার্স্টে আমরা একটা প্রিজমের ছবি আঁকি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা প্রিজম ধরো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রিজম। আগে পুরো জিনিসটা বুঝে নাও, তারপর আমি এটা দেখছি। তো প্রিজমের ছবিটা আর একটু ছোট করে দিলাম। এইবার তো প্রিজমের মধ্যে একটা রশ্মি আপতিত হলো, এটা একটা রশ্মি আপতিত হলো, তারপর সেই রশ্মিটা প্রিজমের মধ্য দিয়ে যায় এবং সেটা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। এটাই আমরা জানি, এটা হচ্ছে প্রিজমের ভূমি। এইটা হচ্ছে প্রিজমের কোণ, যাকে সচরাচর আমরা এ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এবার আমরা একটু কোণগুলো এঁকে নেবো, প্রিজমের কোণটা কি। তো এইখানে আমরা একটা অভিলম্ব টানলাম, ঠিক আছে? এবং এই দিকে আমরা আরেকটা অভিলম্ব টানলাম, তাহলে দুটো অভিলম্ব আমরা এখানে টেনেছি। এবার আমরা কি পেয়েছি, এই প্রিজমের এই যে রশ্মিটা, এই রশ্মিটা এই দিক বরাবর যেত, সেটা আমরা এই দিকে টেনে দিলাম, আর এই রশ্মিটা একটু বেঁকে গেছে, সেই জন্য এটা আমরা এই দিকে একটু টেনে দিলাম। এবার ভালো করে বুঝো, এই কোণটা আমাদের I1 কোণ, এই কোণটা আমাদের R1 কোণ, ঠিক আছে? আর এই কোণটা, এই কোণটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের R2 কোণ, আর এই কোণটা আমাদের হচ্ছে I2 কোণ। এইটাকে বলা হয় প্রিজমের চ্যুতি, যেটা হচ্ছে ডেল্টা কোণ, ঠিক আছে? এবার নর্মালি যেটা প্রিজমের চ্যুতির কোণ হয়, সেটা হয় I1 প্লাস I2 মাইনাস এ। এটা হচ্ছে প্রিজমের চ্যুতির কোণের ফর্মুলা। এ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, যার ফর্মুলা হয় R1 প্লাস R2। বুঝা গেল? এটা হচ্ছে প্রতিসারক কোণ এটা। আচ্ছা, ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে চ্যুতির কোণ, ঠিক আছে? এটা হচ্ছে চ্যুতি কোণ, খুবই ভালো কথা, চ্যুতি কোণ। আচ্ছা, আর হচ্ছে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের স্যার প্রতিসারক কোণ, এটা হচ্ছে আমাদের প্রতিসারক কোণ। এইবার প্রিজমের ন্যূনতম চ্যুতির জন্য কি বললাম? ন্যূনতম চ্যুতির জন্য শর্ত আছে। ন্যূনতম চ্যুতির শর্ত কি হয়? ন্যূনতম চ্যুতির শর্ত এটাও পরীক্ষায় আসতে পারে। ন্যূনতম চ্যুতির শর্ত I1 সমান I2 থাকবে, R1 সমান R2 থাকবে, এবং প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউ সমান তখন লেখা হয় সাইন ডেল্টা এম। এই ডেল্টা এমটা কি? ন্যূনতম চ্যুতি প্লাস এ পুরোটার বাই 2, এবং নিচে হয় সাইন এ বাই 2, এটা থাকে, এই একটা ফর্মুলা হয়। আচ্ছা, এবার যদি এই প্রিজমের এর মানটা 10 ডিগ্রি বা তার থেকে কম হয়, তখন সেটাকে বলা হয় পাতলা প্রিজম। কি বলা হয়? পাতলা প্রিজম। আচ্ছা, এবার এই পাতলা প্রিজমে যে ডেল্টার মান হয়, সেটা হয় মিউ মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে এ হয়। এটা হচ্ছে একটা পাতলা প্রিজমে ন্যূনতম চ্যুতির কোণ, ন্যূনতম না চ্যুতির কোণ। এরপরে এখানে আরেকটা আমাদের থিওরি আছে যে এই I1 এর কোন একটা মিনিমাম মান থাকে। I1 এটা I হবে, সেক্ষেত্রে I এর একটা মিনিমাম মান আছে, যার জন্য এই আমার যে I2টা বাইরের দিকে বেরোচ্ছে, সেটা বাইরের দিকে না বেরিয়ে ঠিক এই দিকে বরাবর বেরোবে। মানে I এর মানটা যদি বেশি হয়ে যায়, ওর থেকে বেশি হয়ে যায়, তাহলে এই আইটার বেরোবে না, সেটা ভেতর, মানে এই যে রশ্মিটা দেখতে পাচ্ছি বাইরের দিকে বেরোচ্ছে, সেটা বেরোবে না, সেটা ভেতরের দিকে ঢুকে পড়বে, মানে প্রিজম থেকে রশ্মিটা বেরোবেই না। I এর একটা মিনিমাম মান আছে, তার ফর্মুলাটা হচ্ছে I সমান সাইন ইনভার্স, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সাইন এ রুটের ভেতরে মিউ স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস কস এ। এটা হচ্ছে সেই ফর্মুলা, সাইন ইনভার্স তারপরে সাইন এ মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস অফ কস এ। এটা হচ্ছে I এর মিনিমাম মান, I এর মিনিমাম মান, ঠিক আছে? যার জন্য আমরা, মানে আপতন কোণের একটা মিনিমাম মান আছে, যার জন্য আমরা প্রিজমের মধ্য দিয়ে রশ্মি পাই। আপতন কোণের মিনিমাম মান, ওর থেকে যদি আরো বেশি হয়ে যায়, ওর থেকে মিনিমাম মান মানে সব থেকে কম, ওর থেকে যদি আরো কমতে শুরু করে, তাহলে কিন্তু আর হবে না। আচ্ছা, এর উপরে আমাদের কোশ্চেন শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে করবে। ফার্স্ট কোশ্চেন, কোন প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক মিউ সমান হচ্ছে এটা √3/2 বলা হচ্ছে। প্রতিসারক কোণ এ এর মান আমাদের 90 ডিগ্রি বলেছে। প্রথম বলেছে প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ, তার মানে ডেল্টা এম, এটা বের করতে হবে। নেক্সট, ন্যূনতম চ্যুতি অবস্থায় আপতন কোণের কত? ন্যূনতম চ্যুতির অবস্থায় আপতন কোণ মানে I এর মান, মানে এক কথায় I1 এর মান নির্ণয় করতে হবে। তো ডেল্টা এম এই মান আমাদের বের করতে হবে। তাহলে মিউ সমান আমরা একটু আগে দেখলাম যে সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2, আর নিচে আমাদের সাইন এ বাই 2। এবার মিউর জায়গায় আমরা √3/2 বসাই, ভালো কথা। আর সাইন ডেল্টা এম এর মান আমাদের বের করতে হবে, আর এ এর মান আমাদের দিয়ে দিয়েছে 90,
তাহলে 90/2, আর নিচে আমাদের আসবে সাইন 45 ডিগ্রি আসবে, কারণ 90/2 করব, সাইন 45 ডিগ্রি আসবে। এইবার এইবার তাহলে এই যে সাইন 45 ডিগ্রিটাকে যদি এইদিকে আমি লিখি যে √3 × 2 ইন্টু সাইন 45 ডিগ্রি, এটা সমান কি আসবে, সাইন ডেল্টা এম প্লাস 90 ডিগ্রি বাই 2 লিখতে পারবো। তার মানে এখানে সাইন 45 ডিগ্রির জায়গায় আমি 1/√2 বসাতে পারি। আচ্ছা হ্যাঁ বসাতে পারি, তাহলে এইখানটা আমি বসালাম 1/√2, তার মানে এটা চলে এলো √3/2 সমান সাইন ডেল্টা এম প্লাস 90 ডিগ্রি বাই 2। এবার সাইন √3/2 মানে কত, সাইন কত ডিগ্রিতে √3/2 হয়, 60 ডিগ্রি। তার মানে এখানে লিখতে পারবো যে 60 ডিগ্রি সমান ডেল্টা এম প্লাস 90 ডিগ্রি বাই 2 লিখবো, দুদিকেই সাইন ছিল সেটা আমি মুছে দিলাম। তাহলে ডেল্টা এম প্লাস 90 ডিগ্রি এটা সমান 60 দুগুণে 120 ডিগ্রি, তার মানে ডেল্টা এম সমান আমাদের কত দাঁড়াচ্ছে, 30 ডিগ্রি। নেক্সট এটা হচ্ছে আমাদের 1 নম্বর, যে প্রিজমের ন্যূনতম চ্যুতির কোণের আমাদের যে মান চাইছিল, এটা হচ্ছে তার ফর্মুলা, যেটা আমরা এখানে বের করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই মানটা। এই কোশ্চেনটার আরেকটা পার্ট আছে। কি পার্ট আছে স্যার? দেখো কি পার্ট আছে। এবার বলছে ন্যূনতম চ্যুতি অবস্থায় আপতন কোণ কত। এবার আপতন কোণের যে ফর্মুলা, সে আপতন কোণের ফর্মুলা এ সমান R1 প্লাস R2, এটা হচ্ছে আমাদের আপতন কোণের ফর্মুলা। এবার ন্যূনতম চ্যুতির সময় আমি কি বলেছিলাম, দেখো R1 সমান R2 হয়, তার মানে এইখানে আমি লিখতে পারি 2R1 এটা। তাহলে R1 সমান আমাদের এর মান বের করতে হবে, বা এখানে R1 সমান আমি কি লিখবো, a/2 লিখবো। কোশ্চেন হচ্ছে আমাদের ন্যূনতম চ্যুতি অবস্থায় আপতন কোণের মান কত। তাহলে এর মান কত, 90 ডিগ্রি। এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে 90/2 মানে কত, 45 ডিগ্রি। এবার মিউ সমান আমরা কি জানি, মিউ সমান আমরা জানি স্যার সাইন I1 আর নিচে থাকে সাইন R1। এটা কি প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক, যেটা হচ্ছে √3/2 সমান আমাদের বের করতে হবে আপতন কোণ, তার মানে সাইন I1। এবার সাইন R1টা আমরা নিচে রাখলাম। ঠিক আছে, তাহলে সাইন I1 এটা সমান সাইন R1 ইন্টু √3 × 2। এবার R1 এর মান দেখো 45 বেরিয়েছে, তার মানে এটা বেরোবে 1/√2 ইন্টু উপরে √3/√2, তার মানে এক কথায় এটা বেরোবে √3/2। তার মানে I1 এর মান আমাদের বেরোচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের দুটো উত্তর, একটা 30 ডিগ্রি বেরোলো আর একটা আমাদের 60 ডিগ্রি বেরোলো। আমাদের নেক্সট কি কোশ্চেন আছে দেখা যাক। তো নেক্সট কোশ্চেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে WBJE তে একবার এসছে এবং এটা HS11এও একবার এসছে। √3 প্রতিসারাঙ্ক যুক্ত একটি কাচের প্রিজমের ক্ষেত্রে চ্যুতির ন্যূনতম কোণ চ্যুতির ন্যূনতম কোণ প্রিজমের প্রতিসারক কোণের সমান। কি বলেছে, চ্যুতির ন্যূনতম কোণ মানে ডেল্টা এম, এটা বলেছে প্রতিসারক কোণ এর সাথে সমান, এবং মিউর মানটা বলে দিচ্ছে √3, প্রতিসারক কোণ এ এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে মিউ সমান, আচ্ছা এই যে সূত্রটা আগের সূত্রতে যেটা আমি অঙ্কটা করলাম, ঠিক আছে, এই যে সাইন ডেল্টা এম প্লাস a/2 সাইন a/2, এই সূত্র দিয়ে কিছু অঙ্ক তোমরা আরো প্র্যাকটিস করে রাখো, এই সূত্র দিয়ে অঙ্ক আসার চান্স কিন্তু খুবই আছে। তো মিউ সমান আমরা কি লিখবো এখানে, সাইন ডেল্টা এম প্লাস a/2, আর নিচে হচ্ছে আমাদের সাইন a/2। তো মিউর মান আমাদের √3 বলা আছে, এর সঙ্গে আমরা সাইন a/2 কে গুণ করে দিলাম। ঠিক আছে, এবং ডান দিকে আমাদের সাইন ডেল্টা এম প্লাস a/2 কে করলাম। এবার এর মান তো আমরা জানি না, এবার কিন্তু এইদিকে ডেল্টা এম এর জায়গায় কত এ যদি বসাই, তাহলে a প্লাস a 2a, a প্লাস a 2a, তার মানে এই দিকটা কি আসবে, সাইন 2a/2, তার মানে সাইন a আসবে, আর এই দিকটা আসছে √3 সাইন a/2। এবার এটা হচ্ছে সাইন থিটার ফর্মুলা। সাইন থিটার ফর্মুলা কি হয়, সাইন থিটার ফর্মুলা হয় 2 সাইন θ/2 ইন্টু কস θ/2। তো এইখানে লিখবো 2 সাইন a/2 তার সঙ্গে কস a/2, আর এখানে আছে √3 সাইন a/2। তাহলে সাইন a/2 আর সাইন a/2 যদি কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকছে যে কস a/2, এটা সমান আমরা তাহলে বসাচ্ছি
√3/2। এবার কস কত ডিগ্রিতে √3/2 হয়? 30 ডিগ্রিতে। তাহলে a/2 এটা সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে এ মান হচ্ছে 60 ডিগ্রি, এবং এটাই আমাদের কিন্তু অ্যান্সার চেয়েছে, যেটা 2001 সালে WBJতে এসছে এবং এইচএসএ তোমাদের 11-এ 6 সালে এসছে কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা ভিবিআই দিয়ে রেখে দিও। এই কোশ্চেনটা ভিবিআই ফর 2026, ঠিক আছে, সেমিস্টার 4। এই কোশ্চেনটা তোমাদের বইয়ে অবশ্যই কোশ্চেনটা করে দেওয়া আছে, কিন্তু ভীষণ ভীষণ বড়, ঠিক আছে, বইয়ে তোমাদের করে দেওয়া আছে, সেখানে অনেক বড় আকারে করে দেওয়া আছে, প্রায় 1.5 পাতা বা 2 পাতা লিখে দেবে তোমরা যদি বইয়ে থেকে এটা তোমরা করতে চাও। খুব সহজভাবে বলে দিচ্ছি, শোনো। কোনো একটি প্রিজমের উপাদানের প্রতিসারাংশ √2, তাহলে মিউর মান আমাদের বলেছে √2। আচ্ছা, ন্যূনতম চ্যুতির কোণ, মানে ডেল্টা এমটা এক্ষেত্রে বলে দিয়েছে, ডেল্টা এমটা আমাদের বলে দিয়েছে এবং সেটা বলে দিয়েছে 30 ডিগ্রি। প্রিজমের প্রতিসারক কোণ এ এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে যে √2টা আছে, এই √2টাকে আমরা যদি একটু ভাঙি, যে 2/√2, তাহলে তো √2 দাঁড়াচ্ছে। এবার এটাকে যদি আমরা আরো ভাঙি, ওপরে দিলাম 1/√2 আর নিচে দিলাম হাফ, হবে নাকি? 1/√2 আর হাফ দিলে কি এটা আবার আসবে না? এবার 1/√2 কততে আসে? sin 45 ডিগ্রিতে আসে কি না? আর হাফ কততে আসে? sin 30 ডিগ্রিতে হাফ আসে। তার মানে এখানে যে ফর্মুলাটা √2 সমান sin ডেল্টা এম, যেটা আছে 30 ডিগ্রি প্লাস এর জায়গায় এ বসালাম, বাই 2 বসালাম, আর নিচে আসছে sin a/2 আসে। এবার যে √2 এর জায়গায়, এই √2 এর জায়গায় এই মান দুটো বসাবো। কি মান বসাবো? sin 45 ডিগ্রি বাই sin 30 ডিগ্রি, ভালো কথা, সমান এইখানে sin 30 ডিগ্রি প্লাস a/2 নিলাম। আচ্ছা, নিচে এলো sin a/2। এবার কোনাকুনি গুণ যদি আমি করি, তাহলে এইদিকে পড়ে থাকছে sin 45 ডিগ্রি, আচ্ছা, তার সঙ্গে গুণ আছে sin a/2, আর এইদিকে যাচ্ছে sin 30 ডিগ্রি, তার সঙ্গে গুণ আছে sin 30 ডিগ্রি প্লাস a/2 আছে। আর উভয় পক্ষ আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এইদিকেও একটা 2 দিয়ে গুণ করে দিলাম, এদিকেও একটা 2 দিয়ে গুণ করলাম। তুমি এই সূত্র জানো? 2 sin a sin b এর সূত্র কি হয়? 2 sin a sin b এর সূত্র কি হয় তোমার কি জানা আছে? 2 sin a sin b এর সূত্র হয় cos a minus b minus cos a plus b। এটা হচ্ছে সূত্র, 2 sin a sin b সূত্র। এইটা তাহলে প্রয়োগ করবো এখানে। তাহলে এইদিকে এই জিনিসটা হচ্ছে আমাদের a, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের b, ঠিক আছে, এইদিকে এই জিনিসটা হচ্ছে a আর এই জিনিসটা হচ্ছে আমাদের b। তাহলে বাঁ দিকে প্রথম কি করব? cos, ঠিক আছে, a মাইনাস b আছে, a কত আছে? 45 ডিগ্রি, ভালো কথা, 45 ডিগ্রি মাইনাস, তাহলে a/2 বসবে, তাহলে a/2 বসালাম। আচ্ছা, তারপরে চিহ্ন আছে মাইনাস দিলাম। নেক্সট কি আছে? cos, তাহলে cos a প্লাস b বসবে, তাহলে 45 ডিগ্রি প্লাস a/2, এটা হচ্ছে আমাদের বাঁ দিকটার কাজ শেষ। তাহলে ডান দিকটা তো যদি শুরু করি, সেখানেও থাকছে আমাদের cos, এই জিনিসটাকে যদি ভাঙি, এই জিনিসটা 30/2, তার মানে এটা 15, তাহলে 15 প্লাস a/2 থাকবে এখানটায়, তাই না? তাহলে এইখানটায় আমি এখানে কি লিখবো? 15 ডিগ্রি প্লাস a/2 লিখলাম। তাহলে প্রথমে হচ্ছে cos a মাইনাস b, cos a হচ্ছে এটা, তাহলে 30 ডিগ্রি মাইনাস কত আছে? 15 ডিগ্রি মাইনাস কি আসবে? a/2 আসছে, ভালো কথা। আচ্ছা, এরপর আছে মাইনাস, তারপর আছে cos, এবার হচ্ছে a প্লাস b। আচ্ছা, আবার এটা একটু এইদিকে না লিখে আমি তলায় লিখলাম মাইনাস cos a প্লাস b, তাহলে a কত আছে? 30 ডিগ্রি, এর সঙ্গে প্লাস আসবে, প্লাস 15 ডিগ্রি এবং প্লাস a/2, এটা আসছে। এবার এই জিনিসটাকে আমি পরের পাতায় লিখছি, এই পুরো জিনিসটাকে আমি পরের পাতায় লিখে নিচ্ছি। তাহলে এখানে থাকছে cos 45 ডিগ্রি মাইনাস a/2 থাকছে, তারপরে মাইনাস থাকছে cos 45 ডিগ্রি মাইনাস a/2 আর cos 45 ডিগ্রি প্লাস a/2। তাহলে এইদিকে থাকছে cos 45 ডিগ্রি প্লাস a/2 থাকছে সমান। এবার দেখো এখানে 30 মাইনাস 15, তার মানে এখানে আসছে 15, তাহলে cos 15 ডিগ্রি মাইনাস a/2, তাহলে এখানে থাকছে cos 15 ডিগ্রি মাইনাস a/2, তারপরে আছে মাইনাস cos
এটা কি থাকছে দেখো, এটা হচ্ছে 30 প্লাস 15 তার মানে 45, তাহলে cos 45 প্লাস a বাই 2, তাহলে এদিকটা থাকছে cos 45 প্লাস a বাই 2, cos 45 ডিগ্রি প্লাস a বাই 2 এটা থাকছে। এবার এখানে কি কোনো কিছু কাটাকুটি যাচ্ছে নাকি, দেখো cos 45 ডিগ্রি প্লাস a বাই 2 আর cos 45 ডিগ্রি প্লাস a বাই 2 এটা কেটে যাচ্ছে। আচ্ছা এবার দেখো তার মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মাইনাস a বাই 2 এটা সমান এরকম লেখা যাবে কি, cos একটা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে মাইনাস লিখলাম আগে একটা, দিয়ে আমি লিখলাম a বাই 2 মাইনাস 15 ডিগ্রি, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, মাইনাসটা আগে চলে এলো, জাস্ট উল্টো করে লিখলাম। এবার কসের একটা প্রপার্টি আছে যে cos অফ মাইনাস থিটা এটা সমান cos থিটা লেখা যায়, এই প্রপার্টিটা জানা আছে। তাহলে cos অফ মাইনাস থিটা এই পুরো টার্মটা আমি যদি থিটা ধরি তাহলে cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, তার মানে এটা হয়ে গেল cos a বাই 2 মাইনাস 15, আর এইদিকে আমাদের রয়ে গেল cos 45 ডিগ্রি মাইনাস a বাই 2। এবার দুদিকে যদি cos কেটে দিই তাহলে এইখানে পড়ে থাকছে 45 ডিগ্রি মাইনাস a বাই 2 সমান এইদিকে থাকছে a বাই 2 মাইনাস 15 ডিগ্রি। এবার ওই a বাই 2 টাকে যদি এইদিকে নিয়ে এসে আর এটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 45 ডিগ্রি, আচ্ছা প্লাস হয়ে যাবে 15 ডিগ্রির সাথে, আর এদিকে a বাই 2 প্লাস a বাই 2 হয়ে যাবে, তার মানে এই দিকটা হয়ে গেল 2 ইন্টু a বাই 2, তার মানে এই দিকটা দাঁড়াচ্ছে a। আচ্ছা 45 প্লাস 15 মানে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই মানটা আমাদের দাঁড়াচ্ছে কত, 60 ডিগ্রি। এর মান কত দাঁড়াচ্ছে, 60 ডিগ্রি। বইয়েতে এই কোশ্চেনটা করা আছে কিন্তু হিউজ বড় অঙ্ক, এখানে জাস্ট একটা দুটো কনসেপ্ট আমরা ব্যবহার করেছি যে এই 2 sin a sin b সূত্রটা কি, √2টাকে কেমন করে ভাঙে, বাস আমাদের অঙ্ক এখানে শেষ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব অনেকবার পরীক্ষায় কিন্তু এটা এসছে, এখানে যদিও লেখা নেই কিন্তু 3 বার থেকে 4 বার এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই। পরবর্তী কোশ্চেন দেখো এখানে টেস্ট পরীক্ষায় এসছে এইচএসে। আচ্ছা বলছে খুব পাতলা প্রিজম মানে এ মান হচ্ছে আমাদের 5 ডিগ্রি দেখেই বোঝা যাচ্ছে, এবং পাতলা প্রিজমে মনে করো পাতলা প্রিজমে যে আমাদের চ্যুতির মান, বিচ্যুতি ঘটা মানে চ্যুতির মান সেটা কত ছিল, মিউ মাইনাস 1 ইন্টু এ, একটু আগে করলাম। এবার প্রিজমের উপাদানের প্রতি সারঙ্ক মিউটা বলে দিচ্ছে 1.5, প্রিজমের কোণ কত বের করতে বলেছে, মান বসাই। তাহলে আমাদের বিচ্যুতি ঘটায় আলোক রশ্মির বিচ্যুতি ঘটা, সরি এইটা আসলে আমাদের এ বলেনি, এটা আসলে বলেছে আমাদের ডেল্টা। ঠিক আছে, এটা আমাদের ডেল্টা বলেছে, তাহলে ডেল্টা হচ্ছে আমাদের 5। আচ্ছা মিউ হচ্ছে 1.5 মাইনাস 1 ইন্টু এ, তাহলে এ সমান আমাদের লিখবো 5 বাই 0.5, কারণ 1.5 থেকে 1 বাদ দেবো, তাহলে এই দশমিকটা তোলার জন্য উপরে একটা 10 এবং এখানে 5 দুগুণে 10 লিখলাম, তাহলে উত্তর হচ্ছে আমাদের 10 ডিগ্রি। তাহলে পাতলা প্রিজমই আছে, 10 ডিগ্রি বেশি হয়ে গেলে তখন বুঝে যেতাম যে অঙ্কটা আমরা ভুল করছি, কারণ পাতলা প্রিজমে আমরা জানি যে কোনটা 10 ডিগ্রি বা তার থেকে কম থাকে এবং সেটাই আমাদের এসছে। পরবর্তী কোশ্চেন প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে 4 ডিগ্রি প্রতিসারক কোণ। এবার ভাবো এখানে কিন্তু ডাইরেক্ট যে আমাদের পাতলা প্রিজম সেটা বলে দেয়নি, আমাদের এটা বুঝে নিতে হবে যে 4 ডিগ্রি প্রতিসারক কোণ মানে হচ্ছে এর মান 4 ডিগ্রি, অর্থাৎ এটা একটা আমাদের পাতলা প্রিজমের কথা বলছে, এটা আমাদের পাতলা প্রিজমের কথা এখানে কিন্তু আমাদের বলা হচ্ছে। আচ্ছা কোন একটি আলোর চ্যুতিকোণ নির্ণয় করো, তার মানে ডেল্টার মান এখানে আমাদের নির্ণয় করতে বলেছে এবং মিউর মান এখানে আমাদের বলেছে 3.2, তার মানে ডেল্টা সমান আমাদের কি লেখা হয় মিউ মাইনাস 1 ইন্টু এ। এবার মিউর মান হচ্ছে 3.2 মানে 1.5, ঠিক আছে, তাহলে 1.5 মাইনাস 1 ইন্টু 4 এটা আসবে 0.5, তাহলে 0.5 ইন্টু 4, ঠিক আছে, দশমিকটা তুলে নিচে একটা 10 বসাও, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে কত 4, তার মানে এটা কত আসবে 2 ডিগ্রির মতো। ঠিক আছে, এটা ডেল্টার মান কত এলো 2 ডিগ্রির মতো, এইচএস 94 এসছে। পরবর্তী কোশ্চেন, এবং এটাই আজকে শেষ কোশ্চেন। যতগুলো কোশ্চেন আমরা করলাম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার মতো, প্রত্যেকটা কোশ্চেন আমি করে দিয়েছি। এবার তোমরা ধরে না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো। এই টাইপের কোশ্চেন তোমরা বইয়ে দেখো, তোমাদের কোশ্চেন ব্যাংকে দেখো, টেস্ট পেপারে দেখো, সংসদ নমুনা যে কোশ্চেন যে সেখানে দেখো এই কোশ্চেনটা সংসদ নমুনাতে অলরেডি আমাদের আছে। কিন্তু একটি প্রিজম যার কোণ 60 ডিগ্রি, তার মানে এর মান বলা হচ্ছে 60 ডিগ্রি, উপাদানটির প্রতি সারঙ্ক মানে হচ্ছে মিউর মান 1.333। এবার বলেছে
ক্ষেত্রে আপতন কোণের সীমাস্থ মান দেখো এক্ষুনি বার করলাম, যেটা আই কি বের করলাম, সেটা সমান হচ্ছে সাইন ইনভার্স, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি লিখলাম সাইন এ মাইনাস রুটের ভেতরে, আচ্ছা সরি, সাইন এ ইন্টু মিউ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস কস এ। দেখো এই জিনিসটা আমি এক্ষুনি লিখলাম, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা আমি কোথায় লিখেছি, কোথায় লিখেছি এই জায়গায়। দেখো দেখো সাইন ইনভার্স সাইন এ রুট আন্ডার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান বাই কস এ করেছি। এবার এই জিনিসটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করব জাস্ট। এবার প্রত্যেকটা মান আমরা বসাবো, সাইন ইনভার্সটা যেমন আছে তেমন রাখলাম। আচ্ছা সাইন 60 ডিগ্রি, আচ্ছা বসাই সাইন 60 ডিগ্রি, তারপরে মিউ স্কোয়ার মানে হচ্ছে 1.333, তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস কস 60 ডিগ্রি হলো, এটা দাঁড়াবে। এইবার আমাকে বলো যে সাইন ইনভার্স সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, ঠিক আছে। আচ্ছা 1.33 যেমন আছে রইল 1.333 তার স্কোয়ার মাইনাস ওয়ান এবং কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবার এই মানটা পুরোটা আমাদের ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করি। 1.33 তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান যদি করা হয় এবং এই পুরোটার উপরে যদি রুট দিয়ে অ্যান্সার করা হয় তাহলে 0.87 থাকছে। তার মানে সাইন ইনভার্স ইনটু দিয়ে এখানটা আমাদের থাকছে 0.87, এখানে আছে হাফ মানে আমরা বুঝতে পারছি এটা 0.5 আছে, এবং √3 ভাজিত 2 যেটা আছে এর মানেও 0.86, তাহলে 0.86 ইন্টু 0.86 এটা এসছে আমাদের 0.7, এর সাথে আমরা 0.5 যদি বাদ দিই তাহলে থাকছে 0.2। তার মানে সাইন ইনভার্স 0.23, তার মানে সাইন ইনভার্স তারপরে অ্যান্সার যদি বসাই আমাদের অ্যান্সার আসছে 13.86। কত আসছে 13.86। এখানে উত্তরটা একটু সমস্যা আছে, ঠিক আছে, বই আছে 15 ডিগ্রি তো আমাদের 13 বেরিয়েছে। এখানে কি সমস্যা হচ্ছে বলে দিচ্ছি, এখানে 3 আমি নিইনি, ঠিক আছে, এইটা আমাদের 0.87 বেরিয়েছে, ভালো কথা। এইটা যদি 1.33 তার স্কোয়ার করে মাইনাস ওয়ান করলে 0.77 আসছে, এইটার মাথা যদি আমি রুট মারি তাহলে এটা আমাদের আসছে 0.88 নিয়ে নিলাম, ঠিক আছে, মাইনাস হাফ মানে হচ্ছে 0.5, তাহলে হাফ মানে আমরা বসালাম 0.5। এবার আমি যদি ক্যালকুলেশন করি 0.87 ইন্টু 0.881 মাইনাস 0.5, তো এটা আসছে 0.26647 এর মতো, এবং সাইন ইনভার্স করে যদি এই অ্যান্সারটা মারি এটা আসছে 15.45 ডিগ্রি, ঠিক আছে, এবং দেখবে এটাই তোমাদের বইয়ে কিন্তু অ্যান্সার আছে। তো এইখানে কিন্তু আমাদের পুরো তোমাদের প্রিজম বা আলোর প্রতিসরণের যে পার্টটা আছে লেন্সটা বাদে পুরোটা কিন্তু এখানে আমি কভার করে দিলাম। এখানে যতগুলো কোশ্চেন করানো হয়েছে ততগুলো কোশ্চেন কিন্তু তোমরা প্র্যাকটিস করো, এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করো। প্রত্যেকটা টপিক থেকে আমি কোশ্চেন নিয়েছি, ইচ অ্যান্ড এভরি টপিক, একটা টপিকও আমি বাদ দিইনি, সিঙ্গেল একটা টপিকও বাদ দিইনি, প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন নেওয়া হয়েছে। তোমরা এই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো, এই পার্ট থেকে তোমরা এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় কমন পাবে। আর কিছু কোশ্চেন আমি ইম্পর্টেন্ট দাগ দিয়েছি, সেই কোশ্চেনগুলো মাস্ট কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেও।